গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার সহ জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে জাতির যে স্বপ্ন, জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে বাংলাদেশ এক নবযাত্রার সূচনা করতে যাচ্ছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে আমরা যারা আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি সনদ রচনা এবং সেটাকে আইনি ভিত্তি প্রদানের জন্য, অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি আদেশ জারি, সে আদেশের উপর গণভোট, তারপর নির্বাচন এবং পার্লামেন্টে সেই সনদকে গ্রহণ করার যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে চলমান একটা আন্দোলন ছিল 5 দফা দাবির ভিত্তিতে, সেটা আপনারা জানেন। এই 5 দফা দাবির সাথে যুক্ত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার যে আদেশ জারি এবং গণভোট সুনির্দিষ্ট আকারে জাতির সাথে সম্পৃক্ত হয়েছে, যুক্ত হয়েছে। সে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত যে দল ছিল, সে দলগুলো আজকে যৌথ প্রেস ব্রিফিং বা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়ানুল হক প্রবাস। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ রঞ্জু সাংবাদ। উপস্থিত আছেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালালউদ্দিন। আর উপস্থিত আছেন নিজাম ইসলামী পার্টির মহাসচিব মুসাবির ইজহার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি, এবং গণতান্ত্রিক এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রাচীন প্রবীণ দল, আমাদের শ্রদ্ধেয় শহীদুল আলম প্রধান সাহেবের যে সুযোগ্য পুত্র, তার প্রতিষ্ঠিত দল, তার সুযোগ্য পুত্র প্রকৌশলী রাশেদ প্রধান জাপার পক্ষ থেকে উপস্থিত আছেন দলের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি। এছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি তাজবীর লস্কর, এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আপন ভাই, সবাই চিনি, পরিচিত মুখ, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, অধ্যাপক আব্দুল জলিল, আশরাফ আলী আপন ভাই তো বলেছি, মৌলানা সাখাওয়াত হোসেন আছেন আমাদের মাঝে, সিনিয়র নায়েবে আমির খেলাফত মজলিস। আর উপস্থিত আছেন গাজী আতাউর রহমান ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মৌলানা তোফাজ্জল হোসেন নিয়াজি, যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস, মৌলানা ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, অধ্যাপক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, মৌলানা সাইফুল ইসলাম সুজানগরী, নাকি সুনামগঞ্জি, না, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলার খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,
মৌলানা আবু তাহের খান, সংগঠন সচিব, বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি। এই মিলে 8টি দলের মহাসচিব, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই সম্মেলনে এখন আমাদের আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপট এবং 3 পর্বের কর্মসূচি পালন শেষে 4র্থ পর্বের কর্মসূচি ঘোষণা করে এখন প্রেস ব্রিফিং, লিখিত বক্তব্য স্থাপন করছেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি আহমদ আব্দুল কাদের ভাইকে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনে কর্মসূচি সামনে রেখে প্রেস ব্রিফিং শুরু করার জন্য, উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক কার্যাবলী, বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরামর্শযুক্তি ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধ উৎস ভিত্তি হচ্ছে সংবিধানের 7 অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সামাজিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ব শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ বন্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 160টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দর্শনের মধ্যে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব চিন্তাধারায় গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে 2-1টি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। প্রিয় সামাজিক বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়মুক্তি মুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন, ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতথ্য বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণয়ন তৈরি সহ প্রতিটি উন্নয়নের লক্ষ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, নানা শ্রেণী পেশার মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচনের সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি
জনগণের দাবি সমূহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোন বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনরত দর্শনের পক্ষ থেকে আজ 19 নভেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। আজ 19 অক্টোবর আন্দোলনের 5 দফা গণদাবি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। দাবিসমূহ 1, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচন কক্ষ অথবা উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিতে আজ যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের কর্মসূচনা করছি। কর্মসূচি নিম্নরূপ: 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধর্মতান্ত্রিক অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মসজিদ, মাওলানা জালাউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মসজিদ, মাওলানা ইসা মুসাবির ইজহার, মহাসচিব বাংলাদেশ ন্যাশনাল পার্টি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, নায়েব আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সহসভাপতি মুখপাত্র জাকফা, নিজাম মোহাম্মদ নাইম, মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু বলি, প্রশ্ন নেই যেহেতু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের ডক্টর আহমদ আব্দুল কাদের 8টি সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে 17 তারিখে সবাই স্বাক্ষর করেছি। প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনারা আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন? প্রশ্নটা আপনারা করেন কিন্তু প্রশ্ন অনেকেই করেন, একটা জিজ্ঞাসা মানুষের। তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনের ভিত্তিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। এখন
এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই। গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে, এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে, কবে আদেশ জারি হবে, কবে গণভোট হবে, এটা নিষ্পত্তি তো এখনো হয়নি। এই প্রশ্নের জবাবে আমি এই কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূর্ণ মনে করছি যে ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারেরও প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করব। লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল, কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল, সেটা যেন অবিলম্বে করা হয়, যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন। কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি। অনেক জটিলতা আছে। একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে, একটা সনদের ব্যাপারে হা না বলবে, আবার তার প্রতীকে ভোট দেবে, টাইমে ভোট কাস্টিং কভার করতে পারবে, অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক, ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোন কোন ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা, সহিংসতা, হানাহানি, মারামারি, আহত, দুই চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে। যদি এই নির্বাচনে এমন কোন ঘটনা ঘটে যে 5টা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো, তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে, ওই ভোটের কি করে গণনা হবে, ওই ভোটটা কি করে কাউন্টিং হবে, এতে কোনো ফলাফল হতে পারবে না। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে, একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো, হা জিতলো না না জিতলো, কোন কোন সংস্কারে জাতি হা বললো, এটা তো ভোটারকে আগে বুঝতে হবে, তারপরে না ভোট দিতে হবে। তো একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয়, তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল। এই কারণে আমরা বলেছি যে না, একই দিনে ভোট হলে জাতির দুম্রজালের মধ্যে থাকবে, কনফিউশন থাকবে, আগে এই গণভোটটা করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই। এবং আন্দোলনের এই কারণেই যে আমরা আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক, গঠনমূলক, কোন সহিংসতা, কোন হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী রাজের কোন আন্দোলন আমাদের এই সমমনা দলের আন্দোলন নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটি আমাদের দাবি। তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারবো। এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পূরক কথা, যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে। ধন্যবাদ সকলকে। ভালো প্রশ্ন করেছেন। এটা সম্ভব, যেহেতু এটা কোন প্রতীকের নির্বাচন, কোন দল নাই, কোন জাস্ট সনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে, ওয়েবসাইট করবে, পাবলিক করবে এবং এস্টাবলিশড আছে ইলেকশন কমিশন এই ভোটের আয়োজন করবে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। সরকার যদি ইলেকশন কমিশনকে বলে এই ভোটের আয়োজন করেন, ইলেকশন কমিশনের পক্ষে এই আয়োজন করা সম্ভব। আমার প্রশ্ন হলো যে আপনারা এর আগে এই দলগুলো দেখছি আলাদা আলাদা কর্মসূচি দিয়েছিলেন, আজকে দেখলাম সবাই এক টেবিলে বসছেন। তো প্রশ্ন হলো যে আপনাদের আগামী নির্বাচনে কি সবাই এক হয়ে কি ইলেকশন করবে সব দলগুলো? আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপৎ কর্মসূচি চলছিল,
এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগপৎভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র। তারপরে নির্বাচনী তফসিল, পোলারাইজেশন, মেরুকরণ, সমঝোতা, এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না। তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি। এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি। সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে যাবো। আমাদের আব্দুল কাদের ভাই জবাব দেবেন। আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবিতে আছে উভয় পক্ষে অথবা উচ্চ পক্ষে। এই তো এখানে কেউ সরে আসে নাই। আমাদের দাবি ঠিক আছে। আন্দোলনত দলগুলোর মধ্যে একটু মতপার্থক্য আগে থেকে ছিল। আমরা কেউ বলছিলাম খেলাফত মজলিস এবং বাংলা খেলাফত মজলিস দাবি করেছিল উচ্চ পক্ষে পেয়ার দিতে হবে, উচ্চ পক্ষে। আর জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বলছিল উভয় পক্ষে। যেহেতু আমরা সবাই আন্দোলন করছি, আমরা এই জন্য উভয় দাবিটাকে আমরা একমত করেছি। কমনলি পিয়ারের কনসেপশনে আমরা একমত, কিন্তু কেউ আমরা জি যার অবস্থান। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমাদের সেক্রেটারি জেনারেলের কাছে, যখন আপনারা বলছেন যে 27শে অক্টোবরের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, এই বিষয়ে বলছেন। অনেক রাজনৈতিক দলের নেতা বলছেন যে এভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিলে নির্বাচন সেই নির্বাচনে বাধাগ্রস্ত হবে বলছে। না, নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক। নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। আমরা 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ। এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। শেষ হয়ে গেছে আমার মনে হয়, সবার কাছে পরিষ্কার। এখন আমাদের ইউনুস আহমদ ভাই ধন্যবাদ দিতে পারেন সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা থেকে এগিয়ে যাচ্ছি দেশ গড়ার সাথে, জাতির সাথে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আরটিভির 2 জন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ফ্যাসিবাদী সরকার সময় তাদের মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুত করা হতো। আমরা সব দলের পক্ষ থেকে যে কোনো গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ করছি এবং তাদের অবিলম্বে স্ব চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করছি। হ্যাঁ, আমরা এটা তো সব দলই বিবৃতি দিয়েছে যে বিমানবন্দরে যে কার্গো এরিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে, এটার পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা। এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন। এটা অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, বক্তব্য হয়ে গেছে, প্রশ্ন উত্তর হয়ে গেছে। তো আপনাদের কাছে আমাদের দাবি হলো যে আপনারা আমাদের বক্তব্যগুলো জাতির কাছে পৌঁছে দিবেন এবং জাতিকে বিষয়টা বোঝার জন্য সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।